সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি দুটো পর্যায়ে সম্পন্ন হয়, আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায়টি আমরা ইতোমধ্যে শিখে নিয়েছি। এই পর্যায়ে আলোর উপস্থিতিতে এটিপি এবং NADPH2 তৈরি হয়। আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোক পর্যায়ে উৎপন্ন এই এটিপি এবং NADPH2 এর সহায়তায় কার্বন বিজারিত হয় এবং শর্করা সৃষ্টি হয়। সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়টি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে সংঘটিত হয়, কারণ এখানেই কার্বন বিজারণের যাবতীয় এনজাইমসমূহ উপস্থিত থাকে। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা সৃষ্টির তিনটি স্বীকৃত পথ রয়েছে। 1. কেলভিন চক্র বা C3 সাইকেল, 2. হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 সাইকেল, 3. ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র বা CAM সাইকেল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলভিন কেলভিন এবং তার দুই সহকর্মী বেনসন এবং বাসাম তেজস্ক্রিয় কার্বন C14 ব্যবহার করে ট্রেসার টেকনিক পদ্ধতির মাধ্যমে ক্লোরেলা নামক এককোষী শৈবালে কার্বন বিজারণের এই চক্রাকার গতিপথটি আবিষ্কার করেন। এজন্য তারা 1961 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। আবিষ্কারক মেলভিন কেলভিনের নাম অনুসারে এই চক্রটি কেলভিন চক্র নামেও পরিচিত। আবার এই চক্রের প্রথম স্থায়ী যৌগ হল 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এজন্য একে C3 সাইকেলও বলা হয়ে থাকে। অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদ, এর মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদ, কিছু একবীজপত্রী উদ্ভিদ, শৈবাল, ব্রাইফাইটা, টেইডোফাইটা, নগ্নবীজী ইত্যাদি উদ্ভিদে কার্বন বিজারিত হয় এই C3 সাইকেলের মাধ্যমে। আর এই উদ্ভিদগুলোতে C3 সাইকেলের মাধ্যমে কার্বন বিজারিত হয় বলে এদেরকে C3 উদ্ভিদও বলা হয়। C3 উদ্ভিদে কেবল মেসোফিল কলার কোষেই ক্লোরোপ্লাস্ট থাকে। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ কেলভিন চক্র বা C3 সাইকেল। সাথে আছে আমি রাজিয়া সুলতানা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান, সরকারি এডট কলেজ, পাবনা। আলোচনার সুবিধার্থে কেলভিন চক্র বা C3 চক্রকে আমরা কয়েকটি ধাপে বর্ণনা করব। 1. কার্বক্সিলেশন বা কার্বন যোগ, 2. ফসফোরাইলেশন বা ফসফেট যোগ, 3. বিজারণ বা হাইড্রোজেন যোগ, 4. শর্করা উৎপাদন, 5. রিজেনারেশন বা কার্বন ডাইঅক্সাইড গ্রাহকের পুনরায় উৎপাদন। শিক্ষার্থীরা, চক্রটির কার্যপদ্ধতি জানার আগে চক্রটির আবর্তন সম্পর্কে আমরা আগে স্পষ্ট ধারণা নিয়ে নিই। 5 কার্বন বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড গ্রাহক এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রথমেই 6 কার্বন বিশিষ্ট একটি অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে। এই অস্থায়ী কিটো অ্যাসিডটি সাথে সাথেই ভেঙে 2 অণু 3 কার্বন যৌগ স্থায়ী একটি যৌগ তৈরি করবে। এই 3 কার্বন যৌগটির সাথে ফসফেট যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে এবং শর্করা উৎপাদন দশায় পৌঁছে গিয়ে 2 অণু 3 কার্বন যৌগ থেকে একটি কার্বন আলাদা হয়ে চক্র থেকে বেরিয়ে যাবে এবং শর্করা উৎপাদনে ব্যবহৃত হবে। বাকি 5টি কার্বন পরবর্তী দশায় যাবে এবং পুনরুৎপাদন দশার মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইড 5 কার্বন বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড গ্রাহক তৈরি করে আবার চক্রটিকে চালু রাখবে। শিক্ষার্থীরা, আমরা জানি গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট একটি যৌগ। আমাদের হাতে আছে একটি কার্বন। একটি কার্বন দিয়ে কি 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ তৈরি করা সম্ভব? তাহলে এক অণু গ্লুকোজ তৈরি করতে হলে কি করতে হবে? একটি চক্রকে হয় 6 বার আবর্তিত হতে হবে, না হলে একই সাথে 6টি চক্রই আবর্তিত হতে হবে। চলো শিক্ষার্থীরা, আমরা 6টি চক্রকে একই সাথে আবর্তিত করে কার্বন সংখ্যাসহ C3 সাইকেল বা কেলভিন চক্রটি জেনে নেই। প্রথম ধাপ কার্বক্সিলেশন বা কার্বন যোগ। এই ধাপে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্টের
স্ট্রোমাতে প্রবেশ করে। সেখানে পূর্ব থেকেই উপস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হয়ে প্রথমে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড সৃষ্টি করে এবং সাথে সাথেই 1 অণু পানি গ্রহণ করে হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু 3 কার্বন বিশিষ্ট জৈব যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। এটি এই চক্রের প্রথম স্থায়ী যৌগ। রুবিস্কো রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ এনজাইম কার্বন ডাই অক্সাইডকে রাইবুলোজ বিসফসফেটের সাথে যুক্ত হতে সহায়তা করে। শিক্ষার্থীরা, রুবিস্কো হল পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম, কারণ এটি প্রকৃতির সাথে জীবের রাসায়নিক মেলবন্ধন সৃষ্টি করে এবং এই এনজাইমটি একই সাথে কার্বন ও অক্সিজেনের উপর ক্রিয়া করে। 6টি চক্রে 6 অণু রাইবুলোজ 1,5 বিসফসফেট এর সাথে 6 অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় এবং 12 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। দ্বিতীয় ধাপ, ফসফোরাইলেশন বা ফসফেট যোগ। 3-ফসফোগ্লিসারেট কাইনেজ এনজাইমের উপস্থিতিতে এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 6টি চক্রে 12 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 12 অণু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। 12টি এটিপি যুক্ত হয় এবং 12টি এডিপি মুক্ত হয়। তৃতীয় ধাপ, রিডাকশন বা হাইড্রোজেন যোগ বা ইলেকট্রনের সংযোগ। গ্লিসারালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফেট প্রতিস্থাপনের মাধ্যমে NADPH2 থেকে হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হয়ে 3-ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়। এটাকে 3-ফসফোগ্লিসারালডিহাইড অথবা গ্লিসারালডিহাইড 3-ফসফেটও আমরা বলতে পারি। 6টি চক্রে 12 অণু 20-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 12 অণু গ্লিসারালডিহাইড 3-ফসফেট তৈরি হয়। 12টি NADPH2 অংশগ্রহণ করে, 12টি NADP ও 12টি ইনঅর্গানিক ফসফেট মুক্ত হয়। আমাদের পরবর্তী ধাপ, শর্করা উৎপাদন দশা। ট্রায়োস ফসফেট আইসোমারেজ এনজাইমের সহায়তায় গ্লিসারালডিহাইড 3-ফসফেট এর আইসোমার যৌগ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেটে পরিণত হয়। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট ক্ষণস্থায়ী যৌগ। 1 অণু গ্লিসারালডিহাইড 3-ফসফেট এবং 1 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট অ্যালডোলেজ এনজাইমের কার্যকারিতায় 1 অণু ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে পরিণত হয়। 1 অণু ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট কাইনেজ এনজাইমের কার্যকারিতায় ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়। ফসফোফ্রুক্টো আইসোমারেজ এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ 6-ফসফেট গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ 6-ফসফেট হেক্সোকাইনেজ এনজাইমের প্রভাবে ফসফেট ত্যাগ করে গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজ সরাসরি শ্বসন বা অন্যান্য বিপাকীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এবং প্রয়োজনের অতিরিক্ত শর্করা, পলিস্যাকারাইড, লিপিড, অ্যামাইনো অ্যাসিড বা অন্যান্য জৈব অ্যাসিডে পরিণত হয়। শিক্ষার্থীরা, 6টি চক্রে উৎপন্ন 12টি গ্লিসারালডিহাইড 3-ফসফেটের মধ্যে মাত্র 2টি ব্যবহৃত হয়ে 6 কার্বন বিশিষ্ট শর্করা বা গ্লুকোজ তৈরি করে। বাকি 10 অণু গ্লিসারালডিহাইড 3-ফসফেট বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে 6টি 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ বিসফসফেট পুনরুৎপাদনে ব্যবহৃত হয়। পুনরুৎপাদন দশা, রাইবুলোজ 1,5-বিসফসফেট পুনরায় উৎপাদন দশা। গ্লিসারালডিহাইড 3-ফসফেট ও ফ্রুক্টোজ 6-ফসফেট মিলিত হয়ে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে রাইবুলোজ 5-ফসফেটে পরিণত হয়। রাইবুলোজ 5-ফসফেট কাইনেজ এনজাইমের সাহায্যে এটিপি হতে ইনঅর্গানিক ফসফেট গ্রহণ করে রাইবুলোজ 1,5-বিসফসফেট পুনরুৎপাদন করে এবং এডিপি মুক্ত হয়।
রাইবোলোজ 1,5 বিসফসফেট পুনরায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কেলভিন চক্রে প্রবেশ করে এবং চক্রটিকে চালু রাখে। 6টি চক্রে 10 অণু ফসফোগ্লিসারালডিহাইড 3 ফসফেট হতে 6 অণু রাইবোলোজ 5 ফসফেট তৈরি হয়। আবার 6 অণু রাইবোলোজ 5 ফসফেট 6 অণু 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেটে পরিণত হয়। এখানে 6টি এটিপি যুক্ত হয় এবং 6টি এডিপি মুক্ত হয়। আলোক নিরপেক্ষ পর্যায়ের কার্বন বিজারণের সমগ্র বিক্রিয়া সংক্ষেপে এক লাইনে আমরা এভাবে লিখতে পারি। 6টি কার্বন ডাইঅক্সাইড যোগ 18টি এটিপি যোগ 12টি NADPH2 তৈরি হয় 1 অণু গ্লুকোজ 6,6H12O6 এবং 18টি এডিপি প্লাস 18টি ইনঅর্গানিক ফসফেট যোগ 12টি NADP এবং 6টি পানি, অর্থাৎ 1 অণু গ্লুকোজ তৈরি করতে 18টি এটিপি ও 12টি NADPH2 ব্যবহৃত হয় এবং 18টি এডিপি ও 12টি NADP মুক্ত হয়। এই এডিপি এবং NADP যারা পুনরায় আলোক নির্ভর অধ্যায়ে ফিরে যায় এবং আলোক নির্ভর অধ্যায়টি চালু রাখে। আমার উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, তোমাদের জন্য C3 বা কেলভিন সাইকেলটি এতটুকু জানাই যথেষ্ট হবে। তবে আরও বেশি ধারণা পেতে চাইলে তোমরা পরবর্তী স্লাইডটিও দেখতে পারো। পরবর্তী স্লাইডটি মূলত বিএসসি সম্মান শ্রেণীর শিক্ষার্থীরা যারা প্লান্ট ফিজিওলজি বিষয়ে অধ্যয়ন করে থাকে তাদের জন্য। শিক্ষার্থীরা, 6 নং বিক্রিয়া পর্যন্ত আমরা আগেই দেখে নিয়েছি, অর্থাৎ কার্বন সংবন্ধন, ফসফোরাইলেশন, বিজারণ এবং শর্করা উৎপাদন। 7 নং বিক্রিয়া থেকে শুরু রাইবোলোজ 1,5 বিসফসফেটের পুনরুৎপাদন দশা। আমরা এখান থেকেই বর্ণনা শুরু করব। কেলভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রাহক রাইবোলোজ বিসফসফেটের পুনরুৎপাদনের জন্য অনেকগুলো বিক্রিয়া সংঘটিত হয়। প্রক্রিয়াটি শুরু হয় মূলত 10 অণু 3 ফসফোগ্লিসারালডিহাইডের বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে। তবে চলো শুরু করি। স্লাইডটিতে দেখো 7 নম্বর বিক্রিয়া। এখানে ট্রান্সকিলোরেজ উৎসেচকের কার্যকারিতায় 2 অণু 3 ফসফোগ্লিসারালডিহাইড ও 2 অণু ফ্রুক্টোজ 6 ফসফেট মিলে 2 অণু জাইলুলোজ 5 ফসফেট এবং 2 অণু এরিথ্রোজ 4 ফসফেট উৎপন্ন করেছে। বিক্রিয়া 8। অ্যালডোলেজ উৎসেচকের অনুঘটনে 2 অণু এরিথ্রোজ 4 ফসফেট 2 অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেটের সাথে বিক্রিয়া করে 2 অণু সেডুহেপ্টোলোজ 17 ডাইফসফেট উৎপন্ন করেছে। বিক্রিয়া 9। সেডুহেপ্টোলোজ ডাইফসফেট ফসফেটেজ উৎসেচকের প্রভাবে সেডুহেপ্টোলোজ 7 ফসফেটে পরিণত হয়েছে। বিক্রিয়া 10। ট্রান্সকিটোলেজ উৎসেচকের অনুঘটনে 2 অণু সেডুহেপ্টোলোজ 7 ফসফেট অবশিষ্ট 2 অণু 3 ফসফোগ্লিসারালডিহাইডের সাথে মিশে 2 অণু জাইলুলোজ 5 ফসফেট ও 2 অণু রাইবোজ 5 ফসফেট উৎপন্ন করেছে। বিক্রিয়া 11। এখানে বিক্রিয়া 7 এবং 10 নঙে উৎপন্ন, অর্থাৎ দুটি বিক্রিয়ায় উৎপন্ন 4 অণু জাইলুলোজ 5 ফসফেট রাইবোলোজ ফসফেট এপিমারেজ উৎসেচকের কার্যকারিতায় রাইবোলোজ 5 ফসফেটে পরিবর্তিত হয়েছে। বিক্রিয়া 12। 10 নং বিক্রিয়ায় উৎপন্ন রাইবোজ 5 ফসফেট আইসোমারেজ উৎসেচকের উপস্থিতিতে 2 অণু রাইবোলোজ 5 ফসফেট পরিবর্তিত হয়েছে। বিক্রিয়া 13 এবং এটি সর্বশেষ বিক্রিয়া। বিক্রিয়া 11 ও 12তে উৎপন্ন মোট 6 অণু রাইবোলোজ 5 ফসফেট এটিপি ও ফসফোরাইবোলোকাইনেজ উৎসেচকের উপস্থিতিতে ফসফোরাইলেটেড হয়ে 6 অণু রাইবোলোজ 1,5 বিসফসফেটে পুনরুৎপাদিত হয়েছে। এই রাইবোলোজ 1,5 বিসফসফেট
পুনরায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে এবং আবারও কেলভিন চক্র বা C3 চক্র শুরু করবে। শিক্ষার্থীরা, এই কেলভিন চক্রটি বা C3 সাইকেলটি চুম্বক অংশ হিসেবে তোমাদের সবসময় মনে রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইড গ্রাহক হলো 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট। প্রথম স্থায়ী যৌগ হলো 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিক্রিয়াগুলো সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে এবং এই বিক্রিয়ায় 6টি চক্রে 6 অণু 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট অংশগ্রহণ করে, 6টি কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় এবং 1 অণু 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ উৎপন্ন হয়। এখানে 18টি এটিপি ও 12টি NADPH2 প্রয়োজন হয় এবং 18টি এডিপি ও 12টি NADP মুক্ত হয়। শিক্ষার্থীরা, এই ছিল কেলভিন সাইকেল বা C3 সাইকেল। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।